জাপানে ৭.৫ মাত্রা ভূমিকম্পে আহত অন্তত ৩০, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২,০০০-এর বেশি বাড়িঘর। সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ, দুই দেশে নিহত ৭, সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান থাইল্যান্ডের। যুক্তরাষ্ট্রে বিদেশি ফ্যাক্ট চেকার কর্মীদের ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা। এবং যুক্তরাষ্ট্রে মিশিগানে শুরু হয়েছে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন 3, ২০ ডিসেম্বর গ্র্যান্ড ফিনালে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। জাপানে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৩০ জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে ২,০০০-এর বেশি বাড়িঘর। স্থানীয় সময় সোমবার মধ্যরাতের কিছু সময় আগে জাপানে আঘাত হানে ৭.৫ মাত্রার ভূমিকম্প। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশুর আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। সমুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রথমে সুনামির সতর্কতা জারি হলেও পরে তা প্রত্যাখ্যান করে নেওয়া হয়। তবে নিকট ভবিষ্যতে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছেন ভূতত্ত্ববিদরা। সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ। দুদিনের সংঘাতে ইতিমধ্যে দুই দেশে নিহত হয়েছেন অন্তত ৭ জন। নিহতদের মধ্যে ৬ জন কম্বোডিয়ার এবং ১ জন থাইল্যান্ডের নাগরিক। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সবশেষ সোমবার রাতে সীমান্ত এলাকায় থাই বাহিনীর ছোড়া গোলায় নিহত হয়েছেন আরও ২ বেসামরিক নাগরিক। বেসামরিক লোকজনের ওপর হামলার নিন্দা জানিয়ে সোমবার রাতে দেয়া বিবৃতিতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, থাইল্যান্ড সার্বভৌমত্ব পুনরুদ্ধারের নাটক সাজিয়ে কম্বোডিয়ার সাধারণ বেসামরিকদের উপর হামলা চালাচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। এদিকে আজ সকালে দেয়া বিবৃতিতে থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছে, দেশটির উপকূলবর্তী ত্রাত প্রদেশের জলসীমায় কম্বোডিয়ার সেনা উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া দিয়েছে থাই নৌসেনারা। এতে কম্বোডীয় বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। সুদানে বসতি, বাজার, স্কুল ও আশ্রয় শিবিরে বোমা হামলা চালিয়ে অন্তত ১৭০০ মানুষকে হত্যা করেছে দেশটির বিমান বাহিনী। সুদান উইটনেস প্রজেক্টের এক তদন্তে এ তথ্য উঠে এসেছে। তারা জানায়, ২০২৩ থেকে সুদানে বিমান বাহিনীর চালানো ৩৮৪টি বোমা হামলার ঘটনা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। তাদের বিশ্লেষণে দেখা গেছে, অনিয়ন্ত্রিতভাবে জনবহুল এলাকায় একের পর এক বোমা হামলা করেছে বিমান বাহিনী। অপরদিকে যুদ্ধবিমান না থাকায় আকাশ থেকে হামলা চালাতে ড্রোন ব্যবহার করেছে আরএসএফ। তবে সেগুলো অন্তর্ভুক্ত করেনি সুদান উইটনেস। লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার রাতের দিকে এই হামলা চালায় দখলদাররা। ইসরায়েলের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা করেছে তারা। অবকাঠামোগুলো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, রাদওয়ান ফোর্সের ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এখান থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি ইসরায়েলি সেনাদের। শান্তি প্রস্তাব নিয়ে লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিন জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মানির চ্যান্সেলর। এ সময় ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, বৈঠকে নেতারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার উপায় নিয়ে আলোচনার পরিকল্পনা করেছেন। বৈঠকে জেলেনস্কি জানান, এখনই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রের H-1B ভিসা আবেদনকারীদের জন্য নতুন করে কঠোর যাচাই বাছাই শুরু করেছে ট্রাম্প প্রশাসন। গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক অভ্যন্তরীণ নথিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স প্রথম এই মেমোর খবর প্রকাশ করে, যার একটি কপি NPR-ও পেয়েছে। নথিতে বলা হয়েছে, যেসব বিদেশি কর্মী বা তাদের পরিবারের কেউ বাক স্বাধীনতা দমন, তথ্য নিয়ন্ত্রণ ও ভুল তথ্য মোকাবেলা কিংবা ফ্যাক্ট চেকিংয়ের মতো কাজে জড়িতদের ভিসা বাতিল বা আবেদন অযোগ্য ঘোষণা করা হবে।
সম্প্রতি ফ্যাক্ট চেকার ও কন্টেন্ট মডারেটরদের মার্কিন ভিসা না দেওয়ার কঠোর সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোতেও বার্তা পাঠানো হয়েছে। প্রশাসনের দাবি, এই পেশাজীবীরা মার্কিন নাগরিকদের বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপের সঙ্গে জড়িত। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, যারা আমেরিকানদের মত প্রকাশের স্বাধীনতাকে দমন করতে চায় এমন বিদেশিদের যুক্তরাষ্ট্রে এসে সেন্সর হিসেবে কাজ করার কোনো সুযোগ দেয়া হবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোতে ভিসা আবেদনকারীদের কাজের ইতিহাস, লিঙ্কডইন প্রোফাইল এবং সামাজিক মাধ্যম প্রকাশিত তাদের কার্যক্রম গভীরভাবে খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ভুল বা ভ্রান্তিকর তথ্য যাচাই, কন্টেন্ট মডারেশন, ফ্যাক্ট চেকিং এবং অনলাইন নিরাপত্তার মতো কাজে যুক্ত ব্যক্তিদের ভিসা প্রত্যাখ্যান করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের অতীত ব্যক্তিগত অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, 2021 সালে ক্যাপিটাল হিলের দাঙ্গার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। প্রশাসন চায় না অন্য আমেরিকানরাও এভাবে হয়রানির শিকার হোক। চলতি বছরের মে মাসেই যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা দমনে জড়িত বিদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামাজিক মাধ্যম বা অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার বিদেশি কর্মকর্তারাও এ নীতির আওতায় আসতে পারেন। যদিও এই কঠোর সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন সীমিত করার ট্রাম্প প্রশাসনের বৃহত্তর নীতির অংশ হিসেবেই দেখছেন অনেকে। একই সাথে এ পদক্ষেপের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও। তাদের মতে, এটি কেবল অভিবাসন প্রক্রিয়া সীমিত করবে না, বরং তথ্য যাচাইকারী স্বাধীন পেশাকেও হুমকির মুখে ফেলবে। বিনয়ামিন, RTV। ভারতের চাল এবং কানাডার সারের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে কৃষকদের সঙ্গে এক গোল টেবিল বৈঠকে ট্রাম্প বলেন, মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষা এ পদক্ষেপ নেওয়া হতে পারে। কৃষকদের অভিযোগ, ভারত ও কানাডা থেকে সস্তায় কৃষি পণ্য আসায় বাজার হারাচ্ছে তারা। ওই বৈঠকে কৃষকদের জন্য $1200 কোটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেন, অতিরিক্ত শুল্ক আরোপের কারণেই এই প্রণোদনা দেয়া সম্ভব হচ্ছে। এ সময় ভারত থেকে অতিরিক্ত চাল আমদানি কমানোর বিষয়ে অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গেও আলোচনা করেন ট্রাম্প। দীর্ঘ 14 বছরে ধ্বংসাত্মক যুদ্ধ, অস্থিরতা আর অনিশ্চয়তার পর সিরিয়া আজ এক নতুন আশার প্রতীক। ঠিক 1 বছর আগে পতন ঘটে বাশার আল আসাদ শাসনের, আর সেই ঐতিহাসিক দিনের প্রথম বার্ষিকী ঘিরে সোমবার দেশজুড়ে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। পতাকা, আতশবাজি আর হাজারো মানুষের উল্লাসে মুখর ছিল রাজধানী দামেস্ক থেকে আলেপ্পো পর্যন্ত। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নতুন করে দাঁড়ানোর স্বপ্ন আর মানুষের চোখে মুক্ত ভবিষ্যতের আশার এসব নিয়েই সিরিয়ায় চলছে নতুন সূচনার যাত্রা। এ বিষয়ে আরো জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সিরিয়ার রাস্তা জুড়ে উল্লাস। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের 1 বছর পূর্তিতে পতাকা আর আতশবাজিতে এভাবেই জমকালো উদযাপন করেছে সিরিয়ানরা। 11 দিনের বজ্রগতির অভিযানে পতন ঘটে স্বৈরশাসক আসাদের, আর সে স্মরণীয় দিন ঘিরে দেশজুড়ে মানুষের মুখে এখন নতুন প্রতিশ্রুতি, নতুন স্বপ্ন। আমরা উমাইয়া স্কোয়ারে সিরিয়ার প্রথম মুক্তি দিবস উদযাপন ও উপভোগ করতে একত্র হয়েছি। এ বিজয়, এই স্বাধীনতাকে ঘিরে সবাই আনন্দিত ও উচ্ছ্বসিত। আমরা এখানে এসেছি সিরিয়ার মুক্তির প্রথম বার্ষিকী উদযাপন করতে। আমি আমার পরিবার, বন্ধু, ভাই এবং ছেলেকে নিয়ে দামেস্কে এই আনন্দ ভাগ করতে এসেছি। আমরা খুবই খুশি এবং উচ্ছ্বসিত। গত 1 বছরে ঘটে যাওয়া সব অসাধারণ পরিবর্তনের জন্যই এই মুক্তি। এদিন উমাইয়া মসজিদে ফজরের নামাজ আদায় করেন আহমেদ আল সারা। প্রতিশ্রুতি দেন নতুন এক সিরিয়া গড়ার। বলেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সিরিয়ানরা গড়ে তুলবে নতুন এক শক্তিশালী সিরিয়া। স্বাধীনতার প্রভাতে আমরা অতীতের সঙ্গে এক ঐতিহাসিক বিচ্ছেদের ঘোষণা করছি। মিথ্যার প্রতারণামূলক আবরণকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে স্বৈরশাসন ও নির্যাতনের যুগ থেকে স্থায়ী প্রস্থানের শপথ করছি। আমরা প্রবেশ করছি এক উজ্জ্বল নতুন প্রভাতে, যার ভিত্তি হবে ন্যায়, মানবতা, নাগরিকত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দামেস্ক, হামা, হোমস, দেইর আজ-জোর সহ বিভিন্ন শহরে হয় সামরিক কুচকাওয়াজ। অন্যদিকে নাগরিকদের জন্য গত জুনে বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন। বহু বছর পর রাজধানী দামেস্ক, হোমস ও আলেপ্পোতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বাধাহীন বিদ্যুৎ সরবরাহ।
অতীতে যে কারাগারগুলো সিরিয়াবাসীর মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল, এদিন সেগুলোও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক সংস্থার হিসেব বলছে, গত এক বছরে প্রায় 7,82,000 সিরিয়ান বিভিন্ন দেশ থেকে ফিরে এসেছে নিজ মাতৃভূমিতে। তবে ফিরে আসার পথ এখনো কঠিন। কর্মসংস্থানের সংকট, বাড়তি জীবনযাত্রার ব্যয় আর ভাঙাচোরা ঘরবাড়ি নতুন করে শুরু করতে এসবই বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবুও তরুণ প্রজন্ম বলছে নতুন ভবিষ্যতের কথা। তবে আশঙ্কাও আছে ফিরে আসা শরণার্থীদের মনে। আসাদের পতনের বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও সিরিয়ার রাজনৈতিক রূপান্তরে সহায়তা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা বলছেন, এক বছর আগের বিজয়ের পর দেশজুড়ে উৎসবের আবহ থাকলেও সামনে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। পুনর্গঠন, রাজনৈতিক সংস্কার আর শরণার্থীদের প্রত্যাবর্তন, এসবই ঠিক করবে নতুন সিরিয়ার ভাগ্য। বিশ্লেষকরা বলছেন, সিরিয়াকে অর্থনৈতিকভাবে দাঁড় করানো হবে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হয়েছে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন 3 প্রাইমারি রাউন্ডের অডিশন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মিশিগানের বিভিন্ন শহর থেকে প্রতিযোগীদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে। এখান থেকে নির্বাচিত প্রথম 6 প্রতিযোগী অংশ নেবে পরবর্তী রাউন্ডে, যা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে আগামী 14 ডিসেম্বর। 20 ডিসেম্বর হবে গ্র্যান্ড ফিনালে। প্রিয়ন্তী ইউএসএর আয়োজনে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ এখন প্রবাসী বাংলাদেশিদের মাঝেও আলোড়ন তুলেছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল। যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয়েছে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন 3 প্রাইমারি অডিশন রাউন্ড। মিশিগান স্টেটের হ্যামটারমিক সিটির গেট অফ কলম্বাসের হল রুমে বৈরী আবহাওয়া উপেক্ষা করে অডিশন রাউন্ডে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। মিশিগান স্টেটের বিভিন্ন শহর থেকে আসেন প্রতিযোগীরা। স্থানীয় সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে অডিশন রাউন্ড। আরটিভির মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের পরিচালনায় অডিশন রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেন শেখ মোহাম্মদ আল গুমাই ও হাফিজ মমিনুল ইসলাম। আগামীতে আরো বড় সড়ভাবে আমরা এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে চাই। আমরা জানাতে চাই যে মিশিগানে আমরা বাংলাদেশিরা আছি, আমরা এখানে আমাদের সন্তানরা, আমাদের যারা এখানে আছে আমাদের কোরআন চর্চা করে, আমরা বাংলাদেশি হিসেবে গর্বিত। আমরা এখানে সুন্দরভাবে প্রোগ্রাম করতে চাই আগামীতে। সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন, সেজন্য আমি আরটিভির কর্তৃপক্ষ এবং আরটিভির ফ্যামিলিকে ধন্যবাদ দিতে চাচ্ছি। আর আলহামদুলিল্লাহ সত্যিই গর্বিত আজকে আমরা কোরআনের খেদমত করতে পেরে, কারণ কোরআনের খেদমত ছাড়া আমাদের কোথাও শান্তি নাই। আর কোরআনের আলোয় আলোকিত যদি আমরা করতে চাই, আমাদের সন্তানদেরকে অবশ্যই এই ধরনের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করানো আমাদের অভিভাবকদের খুবই উচিত। فهذه نعمة من نعم الله، وهذا تعتبر معجزة قرآنية. لا زال القرآن يتجدد معجزته يعني إلى اليوم وإلى قيام الساعة. فأهنئ آباء هؤلاء الفتية بحفظ أبنائهم بكتاب الله، وأسأل الله سبحانه وتعالى أن يلبسوا تاج الوقار والكرامة يوم القيامة. অডিশন রাউন্ডে আরও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা আব্দুল বাসিত চৌধুরী, হাফিজ ফখরুল ইসলাম, সৈয়দ শাহিদুল হক, সেলিম আহমদ, মোশাররফ হোসেন চৌধুরী লিটু, খালেদ আহমেদ সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রথমে এরকম ঢালাওভাবে বড় করে যে কোরআন প্রতিযোগিতা, এটার জন্য আমি আরটিভিকে সাধুবাদ জানাই। শহীদ নেসা হোম কেয়ারের কর্ণধার হিসাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আরটিভি বা যে কোনো ধরনের কেউ এই ধরনের ভালো কাজের যদি আমাদের সামনে নিয়ে আসেন, আমরা এই ধরনের ভালো কাজের সাথে থাকার চেষ্টা করব। বাংলাদেশি হিসাবে আমি গর্ববোধ করতেছি, আমার ছেলে আজকে দুইজনই এখানে অংশগ্রহণ করেছে এবং দুইজনই কামিয়াব হয়েছে। প্রথম স্থান অধিকার করেছে আমার ছেলে। আমি আরটিভি কর্তৃপক্ষকে এবং এই মিশিগান যারা আয়োজনকারী তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
অডিশন রাউন্ডে প্রথম 6 জন বিজয়ী 14 ডিসেম্বর রবিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন 3-তে অডিশন রাউন্ডে সরাসরি অংশগ্রহণ করবে। আগামী 20 ডিসেম্বর অনুষ্ঠিত হবে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন 3-র গ্র্যান্ড ফিনালে। প্রিয়ন্তী ইউএসএ ইনকর্পোরেশনের আয়োজনে যুক্তরাষ্ট্রের মাটিতে আরটিভি আলোকিত কোরআন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কামরুজ্জামান হেলাল, আরটিভি। দর্শক, এই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।